আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণপরিবহনের চিত্র পাল্টায়নি। এক বছরে ন্যূনতম সংস্কার হয়নি এ খাতে। ফলাফল এখনও রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস। পরিবেশ দূষণেরও অন্যতম বড় কারণ এসব ফিটনেসবিহীন গণপরিবহন। তবে এসব দেখভালের দায়িত্ব যাদের, পরিবর্তিত পরিস্থিতিতে তারাও দায়সারা আচরণ করছেন বলে অভিযোগ নগর বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রভাবশালী বাস মালিকদের কারণেই উন্নতি নেই এমন পরিস্থিতির। নাজিবুর রহমানের রিপোর্ট। মগবাজার থেকে মিরপুর প্রায়ই এ পথে বাধ্য হয়ে গণপরিবহনে চড়েন এই দুই কর্মজীবী নারী। মান আর পরিবেশ নিয়ে প্রশ্ন করতেই চাপা ক্ষোভ আর হতাশা প্রকাশ করলেন তারা। ওই ধাক্কাধাক্কিটা লেগেই আছে, হ্যাঁ। আর ওই যখন বাসের যে পুরুষ যারা থাকেন তারা তো সরেই না। নারীবান্ধব গণপরিবহন রাজধানীতে এক বিলাসিতার নাম, কিন্তু মেয়াদ উত্তীর্ণ আর রংচটা বাসগুলো বদলের প্রয়াসও নেই গত এক দশকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এ পরিবেশ বদলে দেওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল তাও ফিকে হওয়ার পথে। নগর জুড়ে বিষ বাষ্প ছড়াচ্ছে মেয়াদ উত্তীর্ণ এসব গণপরিবহন। দিন দিন আরো কোনো ডিসিপ্লিন হচ্ছে না। কাজে পরিবহন সেক্টরটা এরকম আরামে যাতে আমরা যাতায়াত করতে পারি, মানুষের যাতে ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া করতে পারে। গণপরিবহনের মান উন্নয়নের অন্যতম অংশীদার সড়ক পরিবহন মালিক সমিতি। গত কয়েক দশকে সংগঠনটি ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নিজেদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যতটা মনোযোগী, ঠিক তার উল্টো সেবার মান উন্নয়নের ক্ষেত্রে, যার ফলশ্রুতিতে ফিটনেসবিহীন যানবাহনের অবস্থা যেমনি বদলায়নি, ঠিক তেমনি গণপরিবহনের নৈরাজ্যও কমেনি। বিগত সরকারে যারা ছিল তারাই আছে এখনো। এটা দলীয়করণের কোনো সিস্টেম নাই এখানে। আজ পর্যন্ত সেটা সিটি কর্পোরেশন শেষ করতে পারে নাই, যে বাসগুলি কোথায় দাঁড়াবে, যাত্রী উঠাবে এবং নামাবে। প্রধান কারণ হলো এইটা, শৃঙ্খলা এই কারণে আনা যাচ্ছে না। এই যে সিন্ডিকেট, বাস মালিকদের দৌরাত্ম, এটা তো আমরা দীর্ঘদিন শুনে আসছি যে বিগত সরকারের সময়গুলোতে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তাহলে এই নতুন সরকার এসে সিন্ডিকেট ভাঙতে কি অগ্রগতি নিল? হঠাৎ করে একদিন লাল নীল গোলাপি বাসের কথা শুনলাম, সেটা এক সপ্তাহের মধ্যেই দেখা গেল যে সেটার কাজ করছে না। এই যে আমাদের ঢাকা শহরে 4000-5000 ভালো মানের বাস নামবে, বাস রুট রেশনালাইজেশন হবে, এই গল্পগুলো পুরাতন। কিন্তু এক বছরেও কি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পেরেছি? আইন শৃঙ্খলা বাহিনী, বাস মালিক আর নগর প্রশাসন প্রতি মৌসুমে নতুন সব পরিকল্পনা নিয়ে হাজির হন, তবে মাঠে তার বাস্তবায়ন হয় না কখনো। যার সবশেষ উদাহরণ ছিল চলতি বছরের শুরুতে 4টি রুটে নির্দিষ্ট রঙের বাস এবং টিকিটিং কার্যক্রম শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় তাও ভেস্তে গেছে। আর এসব কারণে গণপরিবহনের নৈরাজ্য হয়ে উঠেছে অপ্রতিরোধ্য, বলছেন বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টির কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতিকে সামনে রেখে আরেকটি রোডম্যাপের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী আর এনসিপি। বলছে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। পৃথক প্রতিক্রিয়া তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশন ঘোষিত এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। রোডম্যাপকে বিএনপি স্বাগত জানালেও জামায়াতে ইসলামী বলছে, দেশের মানুষ যেন তেন নির্বাচন চায় না। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির যৌক্তিকতা উল্লেখ করে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জামায়াত নেতারা পিআরকে সামনে রেখে আরও একটি নির্বাচনী রোডম্যাপ দাবি করেন। পিআর নিয়ে আলোচনা করে আপনি বুঝেন না বললে তো চলবে না। আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে? আসেন আলোচনা করেন। ইলেকশন কমিশনকে বলবো
পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। এদিকে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলন থেকে এনসিপি বলেছে, রোডম্যাপ ঘোষণা ইতিবাচক, তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। আমরা আশা করেছিলাম এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি রোডম্যাপ প্রকাশ করবে, কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি। এনসিপি বলছে, যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাত 8:45টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত 8:30টায় তিনি হাসপাতালে পৌঁছান। এই সময় নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি ঘিরে স্লোগান দেয়। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, হাসিনা আমলে কারাগারে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বেগম খালেদা জিয়াকে। চিকিৎসা শেষে রাত 12:15টার দিকে বাসায় ফেরেন তিনি। চাঁদপুরের মেঘনা নদীর নৌসীমানায় আবারও প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়রা বলছেন, রাতের আধারে নদী গিলে খাচ্ছে ড্রেজার মেশিন, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকির মুখে পড়েছে মতলব উত্তরে সেচ প্রকল্পের বাঁধ। এসব ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। সন্ধ্যা নামলে ড্রেজারগুলো নদীতে অবস্থান নেয়, আর গভীর রাত থেকে চলে নির্বিচারে বালু কাটা। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনার পশ্চিম পারে এভাবে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে ঝুঁকির মুখে পড়েছে 64 কিলোমিটার দীর্ঘ মেঘনা ধনাগোচা সেচ প্রকল্প বেড়িবাঁধ। দীর্ঘদিন ধরে চলা জেলার দশানী, ষাটনল, নাসিরাকান্দি ও বোরচর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কাছে বারবার ধর্ণা দেওয়ার সত্ত্বেও প্রশাসন আমাদের এখানে কোনো কর্ণপাত করছে না। কত শয়ে শয়ে ঘর দুয়ার মন করে শেষ হয়ে যাবে। এদিকে জেলা প্রশাসন ও নৌ পুলিশ বলছে, চাঁদপুরে কোনো বালু মহাল নেই এবং কাউকে ইজারাও দেওয়া হয়নি। তবে পার্শ্ববর্তী মুন্সিগঞ্জের সাথে নৌসীমানা বিরোধের সুযোগকে কাজে লাগিয়ে চাঁদপুরে এসে বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী। চাঁদপুর জেলায় কোনো বৈধ বালু মহল নেই এবং আমরা কাউকে ইজারাও দিইনি। ইজারাদারদের সাথেও আমরা সরেজমিনে গিয়ে বসবো, যাতে তারা কোনোভাবেই আমাদের সীমানাতে বালু উত্তোলন করতে না পারে। আমরা কোনো অবস্থাতেই এই চাঁদপুর জেলা থেকে আমরা কাউকে বালু উত্তোলন করতে দিব না। সীমানা বিরোধের সুযোগ নিয়ে মুন্সিগঞ্জে যারা বালু মহলের ইজারা পেয়েছেন, তারা মাঝে মধ্যে চাঁদপুরের নদীর অংশে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমাদের সার্বক্ষণিক নৌটহল বজায় আছে। মেঘনায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় 45টি বাল্কহেড ও 8টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। নৌসীমানায় বিভিন্ন অপরাধে 264টি মামলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে নির্বাচন ভবনে একটি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যখন অধ্যাদেশটি হয়ে যাবে তখনও যেন একবার দেখে নেবেন যে চূড়ান্তভাবে কি দাঁড়ালো, যাতে করে আমরা যেন একদম এক্স্যাক্টলি আইনের বিধিবিধান যে অবস্থায় থাকবে সেইটা সম্বন্ধে যেন আমাদের প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ করাতে পারি এবং তারপরের স্তরে। কারেকশন দেওয়া সহজ কাজ নয়। এই যখন লক্ষ লক্ষ লোকের মাঝে একটা জিনিস প্রশিক্ষণ আকারে ছড়িয়ে পড়বে, কারেকশন দেওয়া সহজ কাজ নয়। আর সকলে যে বই কেতাব পড়ে যে নির্বাচন পরিচালনা করে তা কিন্তু নয়। এই প্রশিক্ষণটা এই জন্য অতীব জরুরি। আমি মনে করি কতগুলো খুব ভালো উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে এই প্রশিক্ষণের জন্য। ইলেকট্রাল লিডারশিপের কথা বলা হয়েছে এবং ক্রাইসিস মোকাবেলার কথা বলা হয়েছে। ভেরি রাইটলি সো। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না।
কমিশনের অফিসাররা বলে স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। সো আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমরা ইলেকশন আয়োজন রিটার্নিং অফিসার সহ তারা চূড়ান্তভাবে মাঠে করবেন, কিন্তু তার প্রাক প্রস্তুতি, তার অবস্থা তৈরি করে দেওয়া, খেয়াল রাখা এবং সর্বোপরি সহায়তা প্রদান করা, এটা তো ইলেকশন কমিশনের কাজ। নীতি নির্ধারণী পর্যায়ে ইলেকশন কমিশনের কাজ। সো আমি মনে করি ভেরি রাইটলি এই অবজেক্টিভটা সেট করা হয়েছে, এবং আমি মনে করি আপনারা সবাই, ওনারশিপের কথাও বলা হয়েছে, আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। ইউ উইল ওন দিস ইলেকশন। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য এখানে রাখা হয়েছে, সমন্বয়কের দায়িত্ব পালন করা। সমন্বয়কের দায়িত্ব কিন্তু অনেক বড়। শুধু আইন এবং বিধিবিধান জানলেই হয় না, বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল ফাংশনিংয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবং সেই অ্যাপেটাইটটা থাকতে হবে সবার সাথে কথা বলার, সবার সাথে একসাথে হাতের 5টা আঙ্গুলের মতন কাজ করার মতন সক্ষমতা এবং অ্যাপেটাইট থাকতে হবে। সর্বোপরি সর্বশেষ যে উদ্দেশ্যটা এখানে নির্ধারণ করা হয়েছে, এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম নির্বাচন কমিশনার AFM সানাউল্লাহর বক্তব্য। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।